প্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে পলাশ ফিজিক্স চ্যানেলে স্বাগত। আমরা আজকের আলোর প্রতিসরণের পর্ব 5-এর ক্লাস করব। এর আগের ক্লাসে আমরা আপাত গভীরতা এবং প্রকৃত গভীরতার সম্পর্ক জেনেছিলাম। আজকের আমরা সংকট কোণ ও অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন জানব। আমরা এর আগে কিন্তু অভ্যন্তরীণ প্রতিফলন শব্দটা জেনেছি, শিখেও ছিলাম। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কিছু ঘটনা আমরা বাস্তব জীবনে দেখতে পাই, সেগুলো প্রথমে একটু আরেকবার মনে করে নেওয়ার চেষ্টা করি। যেমন দেখে থাকবে যে কচু পাতায় যদি আমরা জল ফেলে, কচু পাতার মধ্যে যদি জল ধরে রাখা যায়, কি হয়? জলের বিন্দুটা চকচক করে। কেন? এটার কারণ কিন্তু আমরা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন শিখলে ব্যাখ্যা করতে পারবো। আর কি? আরেকটা জিনিস দেখবে, লক্ষ্য করে, গ্রীষ্মকালে যদি দুপুরবেলা, একদম গ্রীষ্মকালে দুপুরবেলা প্রচণ্ড রোদ উঠেছে, তুমি রাস্তার দূরের দিকে তাকালে দেখতে পাবে যে সামনের রাস্তাটা যেন চকচক করছে। কেন? সেটারও কারণ কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আরও একটা জিনিস তোমরা অনেকেই লক্ষ্য করে দেখেছো, সেটা হচ্ছে আমরা যদি একটা কোনো লোহার বলকে বা কোনো ধাতুর বলের গায়ে একটুখানি ভূষা কালি মাখিয়ে দিই, বা ওই যে রান্না করে উনুনে যখন রান্না করা হয়, কড়াইয়ের পিছনে দেখবে কালি লাগে। এবার যেই কড়াইটা জলের মধ্যে ডোবানো হয়, কি দেখা যায় যে কড়াইয়ের পিছনটা চকচক করছে। কেন? আসলে সেটারও ব্যাখ্যা কিন্তু আমরা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন থেকে দিতে পারি। এগুলো হলো বাস্তব জীবনের উদাহরণ। আরও কিছু উদাহরণ বলা যায়, যেমন হিরে, যে ধাতব পদার্থ হিরে খুব মূল্যবান ধাতু, সেটা চকচক করে। কেন চকচক করে? সেটারও দেখবে ব্যাখ্যা আমরা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন থেকে দিতে পারবো। আর একটা ঘটনা তো আমরা সবাই শুনেছি, মরুভূমির মরীচিকা। অর্থাৎ মরুভূমিতে দূরের দিকে যদি কোথাও তাকাই, আমরা কি দেখতে পাবো? দূরের দিকে কোথাও তাকালে মনে হয় যেন কোনো জলাশয় আছে। আবার সেই কাছাকাছি গেলে যেখানে জলাশয় আছে বলে মনে হচ্ছে, আমরা যদি সেই স্থানে যাই, আবার জলাশয়টা দেখতে পাই না। আসলে কি হয়? ওখানে আদৌ জলাশয় ছিল না। যেমন আমি বললাম, গ্রীষ্মকালে রাস্তায় আমরা যদি দূরের দিকে দেখি, রাস্তাটা যেমন চকচকে লাগে, মনে হয় ভেজা ভেজা, ঠিক একই রকমভাবে মরুভূমির মধ্যে দূরের দিকে তাকালে আমরা কি দেখতে পাই? জলাশয় মতো দেখতে পাই, ওই ভেজা ভেজা মতো দেখতে পাই। ফলে আমাদের মনে হয় যেন ওখানে একটা জলাশয় আছে। কাছাকাছি গেলে সেটাকে আর দেখতে পাওয়া যায় না, কারণ প্রকৃতপক্ষে ওখানে তো কোনো জলাশয় ছিলই না। আলোর প্রতিফলনের জন্য এই ঘটনা ঘটেছিল। তা আমরা সেই ব্যাখ্যাগুলো শিখব। তার আগে আমাদের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন শেখার আগে এই সংকট কোণ কি একটু জানতে হবে। সংকট কোণ শিখব, কিন্তু তারও আগে আমরা জানি যে আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে বা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম গেলে, অর্থাৎ মাধ্যম পরিবর্তন হলে প্রতিসরণ ঘটে। প্রতিসরণের ফলে আলোকরশ্মির চ্যুতি কেমন বা কোন দিকে হয়? দেখো, আমরা এরকম জেনেছিলাম, যদি এটা মাধ্যমের বিভেদ তল হয়, ওপরে ঘন মাধ্যম আর তলায় এরকম একটা লঘু মাধ্যম আছে। এবার একটা আলোকরশ্মি যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, আলো তো সরলরেখায় চলে, কিন্তু মাধ্যম পরিবর্তন করার সময় কি হয়? গতিপথটা পাল্টে যায়। কি হবে? আলোকরশ্মিটা দেখব অভিলম্ব থেকে দূরে সরে যাবে। কারণ আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে কোথায় প্রবেশ করছে? লঘু মাধ্যমে। এটা কি? এটা হচ্ছে আপাতন কোণ, আর এটা প্রতিসরণ কোণ। অর্থাৎ সেক্ষেত্রে আর এর মান বেড়ে যাবে। আর এর মান, অর্থাৎ প্রতিসরণ কোণের মান আপাতন কোণের থেকে বেশি হবে। আবার যদি বিপরীতটা হয়, অর্থাৎ আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে যদি ঘন মাধ্যমে প্রবেশ করে, অর্থাৎ আমি যদি ছবিটা আঁকি এমন, এটা লঘু মাধ্যম আর এটা ঘন মাধ্যম, আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে আমরা দেখব প্রতিসরিত রশ্মি দুটো মাধ্যমের বিভেদ তল থেকে অভিলম্বের দিকে সরে আসছে। অর্থাৎ সেক্ষেত্রে প্রতিসরণ কোণটা আপাতন কোণের থেকে ছোট হয়ে যায়। এই ঘটনাটাই, এই যে প্রথম যে ঘটনাটা, অর্থাৎ আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরিত হয়, সেক্ষেত্রে আমরা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন দেখতে পাই। কিভাবে? সেটা আমরা আরেকটা বড় মতো ছবি এঁকে ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করি। এই যে সরলরেখাটা অঙ্কন করলাম, এটা কি? এটা হলো দুটি মাধ্যমের বিভেদ তল। অর্থাৎ এই সরলরেখাটি দুটো মাধ্যমকে পৃথক করেছে। ওপরে আছে লঘু মাধ্যম, অর্থাৎ যে মাধ্যমটি আছে
তার প্রতিসরাঙ্ক কম লঘু মাধ্যম, আর তলায় যে মাধ্যম আছে তার প্রতিসরাঙ্ক বেশি, সেটাকে আমরা ঘন মাধ্যম বলছি। আর এইটা হলো দুটি মাধ্যমের বিভেদ তল। এখন দেখো এটা অভিলম্ব অঙ্কন করে নিলাম। একটা আলোকরশ্মি এই ঘন মাধ্যম থেকে গিয়ে দুটি মাধ্যমের বিভেদ তলে I1 কোণে আপাতিত হলো। আপতন কোণের মান I1। ফলে কী হবে, আলোকরশ্মিটা প্রতিসৃত হবে। এখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হলে আলোকরশ্মি কী হয়, অভিলম্ব থেকে দূরে সরে যায়। ফলে আমরা দেখব এরকমভাবে প্রতিসৃত হয়ে যাবে, অর্থাৎ প্রতিসরণ কোণটা বড় হয়ে যাবে। আপতন কোণের তুলনায় প্রতিসরণ কোণ বড় হয়ে গেল। এবার যদি কেউ আপতন কোণটাকে আরেকটু বৃদ্ধি করে, অর্থাৎ আরেকজন কী করলো, ওই একই মাধ্যম দ্বয়ের বিভেদ তলে I2 কোণে আলোকরশ্মি আপতন করলো, অর্থাৎ এক্ষেত্রে কী করলো, আপতন কোণ বাড়িয়ে দিল। এখানেও কী হবে দেখো, এখানেও আলোকরশ্মি কোথায় যাচ্ছে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণ ঘটবে। প্রতিসরণ ঘটলে কী হবে, এটাও অভিলম্ব থেকে সরে যাবে। যেহেতু আপতন কোণটা বড় হয়ে গেছে, ফলে প্রতিসরণ কোণটা আগের থেকে বড় হয়ে যাবে, অর্থাৎ আলোকরশ্মিটা দেখবে আরও বেশি অভিলম্বের দিকে থেকে সরে যাবে। এই যে দ্বিতীয় ক্ষেত্রে এটা হলো প্রতিসরণ কোণ। আমি এই দুটো তীরচিহ্ন দিয়ে বোঝাচ্ছি এটা 2 নম্বর আলোকরশ্মি। এক্ষেত্রে দেখো আপতন কোণ বেড়ে গেছে বলে প্রতিসরণ কোণটাও বেড়ে গেল। প্রথম ক্ষেত্রে আপতন কোণ তুলনামূলক কম ছিল বলে প্রতিসরণটা কোণটাও কম ছিল। এবার দেখো যদি আমি আলোকরশ্মিকে আরও বেশি আপতন কোণে আপতিত করি দুটি মাধ্যমের বিভেদ তলে, সেক্ষেত্রে কেমন হবে দেখো, এটা 3 নম্বর আলোকরশ্মি এনে আপাতিত হলো, যে ক্ষেত্রে এই যে আপতন কোণটা অর্থাৎ এই কোণটার মান হলো কত, I3, অর্থাৎ I3 কার থেকে বড়, I2 থেকে বড়, আবার I1 এর থেকে বড়। আপতন কোণটা আমরা বাড়াচ্ছি, মাধ্যম দুটো একই রেখেছে, আপতন কোণ বৃদ্ধি করছে। কি হবে বলো, এখন যেহেতু আপতন কোণটা বৃদ্ধি করেছি, ফলে প্রতিসরণ কোণটা আগের তুলনায় বেড়ে যাবে, অর্থাৎ প্রতিসৃত রশ্মিটা অভিলম্ব থেকে আরও দূরে সরে যাবে। দেখতে পাবো যে এরকম হয়তো হয়ে গেল, এরকম হলো মানে তৃতীয় রশ্মিটা দুটো মাধ্যমের বিভেদতল ঘেঁষে গেল, অর্থাৎ সেক্ষেত্রে প্রতিসরণ কোণটা R3 মান কত ডিগ্রি হলো, 90 ডিগ্রি। এই যে ঘটনাটা ঘটলো, এরকম তো হবে, এমন একটি আপতন কোণ পাবো যার ক্ষেত্রে প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হবে। এই যে আপতন কোণ, অর্থাৎ যে আপতনের কোণের ক্ষেত্রে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, সেটাকেই আমরা বলি সংকট কোণ। অর্থাৎ সংকট কোণের সংজ্ঞা যদি বলি কী হবে, যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের সময়, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের সময় আপতন কোণের মান একটি নির্দিষ্ট মানে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়। এই আপতন কোণের এই মানকেই বলা হয় দুই মাধ্যমের সংকট কোণ। আমি একটু সংজ্ঞাটা লিখি, দেখো এটা লঘু মাধ্যম ছিল, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণের যে মানে কি হচ্ছে, প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, বা কি বলতে পারি, বা প্রতিসৃত রশ্মি বিভেদতল ঘেঁষে যায়, সেই আপতন কোণকে দুই মাধ্যমের সংকট কোণ বলে।
আপাতন কোণের যে মানে এই ঘটনাটা ঘটলো। এবার দেখো I3 মান কিছু একটা পাবো, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি। এটা বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে বিভিন্ন হয়। যেমন আমি ঘন মাধ্যম হিসেবে যদি জল আর লঘু মাধ্যম হিসেবে যদি বায়ু নিই, ঘন মাধ্যম হিসেবে জল আর লঘু মাধ্যম হিসেবে বায়ু নিলাম, অর্থাৎ আলোকরশ্মি জল থেকে বায়ুতে গেলে তখন I3 মান 42 ডিগ্রি যদি হয় না 49 ডিগ্রি যদি হয়, প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হয়। অর্থাৎ আমরা সেক্ষেত্রে বলতে পারি সংকট কোণটার মান কত, সংকট কোণ θc দ্বারা লেখে অথবা IC দ্বারা লেখা যায়, সেটার মান কত 49 ডিগ্রি। যখন আলোকরশ্মি কোথা থেকে কোথায় যাচ্ছে, জল থেকে বায়ুতে, অর্থাৎ জল থেকে বায়ুতে প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণ 49 ডিগ্রি হলে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়। আবার যদি আলোকরশ্মি কাঁচ মাধ্যম থেকে বায়ু মাধ্যমে যায়, সেক্ষেত্রে সংকট কোণ কত হয়, সেক্ষেত্রে সংকট কোণ হয় 42 ডিগ্রি। অর্থাৎ 42 ডিগ্রি কোণে আপাতিত হলে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হবে। এটাই হলো সংকট কোণ। এখন দেখো আমি যে ছবিটা এঁকেছি, যদি কেউ আপাতন কোণের মান এই I3 থেকে বেশি করে, অর্থাৎ I3 না লিখে এটাকে আমি এখন θc লিখতে পারি। সংকট কোণের থেকে বেশি কোণে যদি আলোকরশ্মি আপাতিত হয়, এই যে 4 নম্বর আলোকরশ্মিটা, 4 নম্বর আলোকরশ্মি, অর্থাৎ এই যে আপাতন কোণটা, এর মান কি হলো, এর মান যদি থিটা লিখি, থিটার মানটা কি হচ্ছে, থিটার মানটা সংকট কোণের থেকে বেশি, কারণ এখন আপাতন কোণের মান θc এর থেকে বেশি হয়ে গেছে, বা আগে যেটা লিখেছিলাম I3 থেকে বেশি হয়েছে, অর্থাৎ থিটার মান গ্রেটার দেন θc হলো। এখন আপাতন কোণ আগের থেকে আরও বেশি হয়ে গেল, সংকট কোণের থেকে বেশি হলো। এক্ষেত্রেও আলোকরশ্মি কী হবে, প্রতিসৃত হবে, অর্থাৎ ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হওয়ার ক্ষেত্রে কী হবে, অবিলম্ব থেকে আরও সরে যাবে, অর্থাৎ প্রতিসরণ কোণ দেখো 90 ডিগ্রি থেকে আরও বেশি হয়ে যাবে। এই যে 90 ডিগ্রি থেকে আরও বেশি হবে, যেহেতু আপাতন কোণটাকে সংকট কোণের থেকে বেশি করে দিয়েছে, ফলে প্রতিসরণ কোণটা আরও বেশি হয়ে গেল। অর্থাৎ এই যে এই কোণটা R4 হলো গোটাটা, এখান থেকে কিন্তু এই পর্যন্ত R4। কি ঘটলো দেখো একটু লক্ষ্য করে, ঘটনাটা যদি লক্ষ্য করো বুঝতে পারবে। এখানে কি প্রতিসরণ হলো, এই 4 নম্বর আলোকরশ্মিটা লক্ষ্য করে দেখো, আলোকরশ্মির কি প্রতিসরণ ঘটলো। প্রতিসরণ হতে গেলে কি হতে হবে, এক মাধ্যম থেকে অপর মাধ্যমে আলোকরশ্মিকে যেতে হবে, একটি স্বচ্ছ মাধ্যম থেকে অপর স্বচ্ছ মাধ্যমে। এখানে কি দেখতে পাচ্ছি, আলোকরশ্মি ঘন মাধ্যমের মধ্যে দিয়ে গিয়ে দুই মাধ্যমের বিভেদ তলে আপতিত হলো, হওয়ার পর আবার ঘন মাধ্যমে ফিরে এলো, অর্থাৎ আলোকরশ্মি যে মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছিল পুনরায় সেই মাধ্যমে ফিরে আসছে। এই ঘটনাকে কি বলে, আলোকরশ্মি মাধ্যম দিয়ে যেতে যেতে আবার যদি ধাক্কা খেয়ে সেই মাধ্যমে ফিরে আসে, বা গতিপথ পরিবর্তন করে যদি সেই মাধ্যমে ফিরে আসে, আমরা সেটাকে কি বলেছিলাম, সেটাকে বলেছিলাম প্রতিফলন। এখানেও দেখতে পাচ্ছি যে আপাতন কোণের মান সংকট কোণের থেকে যদি বেশি হয়, তাহলে আলোকরশ্মি কী হবে, দুই মাধ্যমের বিভেদ তল থেকে পুনরায় প্রতিফলিত হয়ে ঘন মাধ্যমে ফিরে আসে। এটাকেই বলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এটাকেই বলা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অর্থাৎ আমরা বলতে পারি যে আপাতন কোণের মান সংকট কোণের থেকে বেশি হলে আলোকরশ্মি পুনরায় দুই মাধ্যমের বিভেদ তল থেকে প্রতিফলিত হয়ে কোথায় ফিরে আসে, পুনরায় ঘন মাধ্যমে ফিরে আসে। একেই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে। আপাতন কোণের মান, আপাতন কোণের মান, কোণের মান সংকট কোণের থেকে বেশি হলে কোণের থেকে বেশি হলে প্রতিসৃত রশ্মি বা আলোকরশ্মি, এটাকে আর প্রতিসৃত রশ্মি বলা যাবে না, যেহেতু কী হচ্ছে ও পুনরায় একই মাধ্যমে ফিরে এসছে, তাই বলছি আলোকরশ্মি মাধ্যম দ্বয়ের বিভেদ তল থেকে
মাধ্যমদ্বয়ের বিভেদ তল থেকে পুনরায় ঘন মাধ্যমে ফিরে আসে, একেই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে। কেন অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বোঝা গেল। এখন এখানে দুটো শব্দের অর্থ বুঝতে অসুবিধা থাকতে পারে, সেটা হচ্ছে অভ্যন্তরীণ কেন আর পূর্ণ কেন, শুধু প্রতিফলন বলা হলো না কেন, সেটা একটু বুঝবো। তার আগে বলি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত কি আমাদের জানতে চাই। আর এখান থেকে প্রশ্ন আসেই, প্রতি বছর উচ্চ মাধ্যমিকে প্রশ্ন আসে যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত কি। দেখো, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হতে গেলে কি হতে হবে? আলোকরশ্মিকে অবশ্যই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হতে হবে বা হওয়ার চেষ্টা করতে হবে। সবসময় যে প্রতিষ্ঠিত হবে তাই নয় তো, কারণ প্রতিসরণের পূর্বেও প্রতিফলন ঘটে যেতে পারে যদি আপাতন কোণটা কী হয়, সংকট কোণের থেকে বেশি। তাই আমরা বলবো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত, পূর্ণ প্রতিফলনের শর্ত, দুটো শর্ত অবশ্যই পালিত হতে হবে। কি? 1 নম্বর শর্তটা, আলোকরশ্মিকে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করতে হবে। কারণ প্রতিষ্ঠিত হলে তো ঘন মাধ্যম থেকে যদি লঘু মাধ্যমে চলে যায়, সেটাকে আর আমরা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলতে পারবো না। কারণ ঘন মাধ্যম থেকে আবার ঘন মাধ্যমে ফিরে আসলে তবেই পূর্ণ প্রতিফলন বলা যায়। তাই আমরা বলছি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হবার চেষ্টা করতে হবে। অর্থাৎ ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার চেষ্টা করবে, এবার যেতে গিয়ে পারছে না যেহেতু আপাতন কোণটা বেশি। আর 2-এ আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত কি, যে কোনো কোণে কি পড়লে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে, অর্থাৎ আপাতন কোণের মান যাই হোক পূর্ণ প্রতিফলন হয় কি? হয় না। কি হয় বলো তো? আপাতন কোণের মান মাধ্যমদ্বয়ের সংকট কোণের থেকে বেশি হতে হবে, তবেই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে। অর্থাৎ বলবো আপাতন কোণের মান ঘন মাধ্যমে আপাতন কোণের মান মাধ্যমদ্বয়ের সংকট কোণের থেকে বেশি হতে হবে। মাধ্যমদ্বয়ের সংকট কোণের চেয়ে বেশি হতে হবে, তবেই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে। আশা করি বুঝতে পেরেছ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের দুটি শর্ত। এবার প্রশ্ন জাগে যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন শুধু প্রতিফলন না বলে, বা কেবলমাত্র আমরা প্রতিফলন বলতে যেটা শিখেছিলাম সেটা না বলে পূর্ণ প্রতিফলন শব্দটা ব্যবহার করা হচ্ছে কেন, বা তার আগে অভ্যন্তরীণ শব্দটা যুক্ত করা হয়েছে কেন? আমরা প্রথমে বুঝি পূর্ণ শব্দটা যোগ করার কারণ কি। শুধু প্রতিফলন বললে তো হয়ে যেত, এখানে পূর্ণ বলার কারণ কি? তার জন্য আমাদের সাধারণ প্রতিফলন আর এই প্রতিফলনটা বুঝতে হবে। সাধারণ প্রতিফলনে কি হয়, তাহলে পূর্ণ শব্দটা কেন এখানে যোগ করা হয় সেটা একটু বোঝার চেষ্টা করছি, শুধু প্রতিফলন না বলে। দেখো, সাধারণ প্রতিফলনে আলোকরশ্মি এসে কোনো একটা তলের ওপর পড়ে, যে তলটাকে আমরা কি বলেছিলাম, 2 মাধ্যমের বিভেদ তল। আলোকরশ্মি এই 2 মাধ্যমের বিভেদ তলের ওপর এসে পড়ার পর কি হয়, প্রতিফলিত হয়ে যায়। সম্পূর্ণ আলোকরশ্মি কিন্তু প্রতিফলিত হতে পারে না, অর্থাৎ
যতটা আলোকরশ্মি আসে, যত একক আলোকরশ্মি আসে তীব্রতার, পুরো আলোকরশ্মিটা প্রতিফলিত হয় না। কি হয়, এই আপাতিত আলোকরশ্মির কিছুটা অংশ প্রতিফলিত হয়, কিছুটা প্রতিসৃত হয়ে যায়। এটা সাধারণ প্রতিফলনের ক্ষেত্রে। মানে আমরা আগের ক্লাসগুলোতে যেটা জেনেছিলাম, আপাতিত রশ্মির কিছুটা অংশ প্রতিফলিত হচ্ছে, কিছুটা অংশ প্রতিসৃত হচ্ছে। কিন্তু এক্ষেত্রে, অর্থাৎ এই যে ছবিটা আঁকলাম, এক্ষেত্রে কী হয় দেখো, এক্ষেত্রে ওপরে ছিল কি লঘু আর নিচে ছিল ঘন মাধ্যম। এখন আলোকরশ্মি গিয়ে এখানটায় পড়লো, দুই মাধ্যমের বিভেদ তলে সংকট কোণের থেকে বেশি কোণে আপাতিত হলো, হওয়ার পর কী হবে, এই মাধ্যমে ফিরে আসছে। এখানেও প্রতিফলন ঘটছে, ঘন মাধ্যম দিয়ে যাচ্ছে, আবার ঘন মাধ্যমে ফিরে আসছে। কিন্তু তফাৎটা কি, এখানে যে আলোকরশ্মিটা যাচ্ছে তার সম্পূর্ণ অংশটাই প্রতিফলিত হচ্ছে, কোনো অংশ প্রতিসৃত হচ্ছে না, আগেরটার মতো কোনো অংশ প্রতিসৃত হচ্ছে না। অর্থাৎ আমরা যদি বলি, কেমন আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করি। ধর এখানটা 100 একক আলো পড়লো, তার মধ্যে 70 একক আলো প্রতিফলিত হলো, 23 একক আলো প্রতিসৃত হলো। কিন্তু এক্ষেত্রে কী হয়, 100 একক আলো দুই মাধ্যমের বিভেদ তলে আপতিত হলো, হওয়ার পর 100 একক আলোই প্রতিফলিত হবে। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছে যে এটাকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলার কারণ কি। কারণ সম্পূর্ণ আলোকরশ্মিটাই প্রতিফলিত হয়, তাই পূর্ণ শব্দটা যুক্ত করি আমরা। এখন বলতে পারি যে অভ্যন্তরীণ কেন বলা হলো। আসলে অভ্যন্তরীণ বলার কারণ, দেখো এখানে আলোকরশ্মি ঘন মাধ্যমে থেকে যেতে যেতে, এটা তো প্রকৃতপক্ষে প্রতিসরণের একটা বিশেষ ক্ষেত্র। দেখো একটি ঘন মাধ্যমে যেতে যেতে আবার কি হচ্ছে, ঘন মাধ্যমেই প্রতিসরণ ঘটছে, এটাকে প্রতিসরণও বলা যায়, একই মাধ্যমে প্রতিসরণ। অর্থাৎ অভ্যন্তরীণ ওই কারণেই শব্দটা এখানে যোগ করা হয়েছে। অর্থাৎ একই মাধ্যমে প্রতিসরণ বলো বা প্রতিফলন বলা উচিত আরও ভালোভাবে, ঘটছে বলে, একই মাধ্যমের মধ্যে ঘটনাটা ঘটছে বলে বা প্রতিসরণ ঘটছে বলে একেই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে। আশা করি বুঝতে পেরেছ। অভ্যন্তরীণ যুক্ত করার কারণ হচ্ছে একই মাধ্যমে ঘটনাটা ঘটে, একই মাধ্যমের মধ্যে প্রতিসরণটা ঘটে। এটা তো প্রতিসরণের একটা বিশেষ ক্ষেত্র, এটাও প্রতিসরণ বলতে পারি। কারণ আলোকরশ্মি এতটা বেঁকে গিয়েছে যে অপর মাধ্যমে যেতে পারেনি, প্রথম মাধ্যমে ফিরে আসে, ওই কারণেই অভ্যন্তরীণ। আর পূর্ণটা বুঝলাম। অবশ্যই খেয়াল রাখবে, আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটা হতে পারে, না হলে কিন্তু কখনো হবে না। কারণ এক্ষেত্রে কখনো আলোকরশ্মির প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হতে পারবে না। কারণ যত আপাতন কোণ বাড়াবে দেখবে প্রতিসরণ কোণের মান এক্ষেত্রে কী হবে, কমবে। কোন ক্ষেত্রে, আলোকরশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসৃত হবে। এবার একটু আমরা তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে, সংকট কোণ, এগুলো সব বুঝলাম। কোনো একটি মাধ্যমদ্বয়ের সংকট কোণের রাশিমালা প্রতিষ্ঠা করো। একটু আগেই উদাহরণে বলছিলাম যে বায়ু এবং কাঁচের ক্ষেত্রে সংকট কোণের মান 42 ডিগ্রি হয়, বায়ু এবং জলের ক্ষেত্রে সংকট কোণের মান 49 ডিগ্রি হয়। কীভাবে এই মানগুলো কীভাবে আমরা নির্ণয় করতে পারি, গাণিতিকভাবেও করতে পারি, প্র্যাকটিক্যালি করতে পারি। গাণিতিকভাবে কিভাবে করা হয় সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখো তাহলে আমরা এখন কি শিখব, মাধ্যমদ্বয়ের প্রতিসরাঙ্ক ও সংকট কোণের সম্পর্ক। অর্থাৎ আমরা এই যে এখানে μ1 আর μ2, এটাকে লঘু মাধ্যম বললাম, এটাকে ঘন মাধ্যম বলছি। অর্থাৎ ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ককে μ2 দ্বারা লিখেছি, লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ককে μ1 দ্বারা লিখেছি। আলোকরশ্মি কী হচ্ছে, এই জায়গা থেকে যাচ্ছে, গিয়ে দুই মাধ্যমের বিভেদ তলে, ঘন মাধ্যম থেকে গিয়ে বিভেদ তলে থিটা কোণে আপাতিত হলো বা থিটা সি কোণে আপাতন ঘটলো। ফলে প্রতিসরণ কোণটা কত হবে, প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হবে। এই যে সংকট কোণের সঙ্গে এই মাধ্যমদ্বয়ের প্রতিসরাঙ্কের কেমন সম্পর্ক হয়, আমরা সেই সম্পর্কটা
প্রতিষ্ঠা করার চেষ্টা করব। এবার প্রতিসরণের দ্বিতীয় সূত্র বা স্নেলের সূত্র থেকে আমরা কি লিখতে পারি? স্নেলের সূত্র থেকে আমরা জানি যে আপাতন মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু আপাতন কোণের সাইন সমান প্রতিসরণ মাধ্যমের প্রতিসরাঙ্ক। প্রতিসরণ মাধ্যমের প্রতিসরাঙ্ক μ1 ইন্টু প্রতিসরণ কোণের সাইন। এখানে প্রতিসরণ কোণ কত? 90 ডিগ্রি। দেখো আলোক রশ্মি এখানে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, অর্থাৎ μ2 থেকে μ1 এ যাচ্ছে। ফলে আপতন মাধ্যমের প্রতিসরাঙ্ক হবে μ2 গুণ আপতন কোণ কোনটা? θc। আমি যেহেতু ধরে নিচ্ছি এখানে θc কোণে অর্থাৎ সংকট কোণে আলোক রশ্মি আপতিত হয়েছে, তাই লিখেছি μ2 ইন্টু সাইন θc সমান প্রতিসরণ মাধ্যম অর্থাৎ যে মাধ্যমে আলোক রশ্মি প্রতিসৃত হচ্ছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু প্রতিসরণ কোণের সাইন। এরপরে আমরা সাইন 90 ডিগ্রি μ2 সাইন θc সমান μ1 সাইন 90 ডিগ্রির মান কত? সাইন 90 ডিগ্রি মানে আমরা জানি কত হয়? 1 হয়। বসিয়ে দিলাম সাইন 90 ডিগ্রির মান 1। ফলে সাইন θc সমান আমরা কি লিখতে পারি? দেখো μ1 বাই μ2, যেখানে μ1টা কি? μ1টা আপতন মাধ্যমের প্রতিসরাঙ্ক, μ1টা প্রতিসরণ মাধ্যমের প্রতিসরাঙ্ক, μ2 আপতন মাধ্যম আর μ1 প্রতিসরণ মাধ্যম। এটাই হলো মাধ্যমদ্বয়ের প্রতিসরাঙ্কের সঙ্গে সংকট কোণের সম্পর্ক। দেখো আমরা এখানে লিখতে পারি θc সমান কত? সাইন ইনভার্স μ1 বাই μ2, অর্থাৎ সংকট কোণ সমান কত হলো? সাইন ইনভার্স μ1টা কি? μ1টা লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক, লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক গোটাটার তলায় কি আসবে? μ2 মানে কি? ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক, মাধ্যমের প্রতিসরাঙ্ক। এই হলো সম্পর্ক, অর্থাৎ ওই সম্পর্কটা মনে রাখতে হবে, কারণ আমরা μ1 μ2 মনে রাখলে কিছুদিন পরে ভুলে যাব μ1টা কোন মাধ্যম, লঘু মাধ্যম না ঘন মাধ্যম ধরেছিলাম। তাই আমরা এই সম্পর্কটা মনে রাখবো। দেখো রাখলেই হয়ে যাবে সংকট কোণ সমান সাইন ইনভার্স লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক, বা সাইন θc সমান কত? লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক। এটা কিন্তু মনে রাখার আরও একটা সহজ উপায় আছে, কি সেটা আমি বলে দিই ম্যাথামেটিক্যালি মনে রাখার জন্য। দেখো সাইন θc সমান কি হলো? লঘু বাই ঘন। এটাই তো এলো, প্রমাণ করলাম আমরা ম্যাথামেটিক্যালি। লঘু বলতে আমি কি বোঝাচ্ছি? লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক অবশ্যই। আর ঘন বলতে কি বোঝাচ্ছি? ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক। এই লঘু আর ঘন এই দুটো ভাগ করলে কিন্তু মান একের থেকে সবসময় ছোট আসবে, কারণ লঘু মাধ্যম মানে কি? ওপরে প্রতিসরাঙ্ক কম, নিচে প্রতিসরাঙ্ক বেশি। ভাগ করলে মান কী হবে? ভাগফলটা একের থেকে কম আসবে, সেটাই আসা উচিত। কারণ সাইন θcর মান বা সাইন অফ কোনো কোণ, সাইনের মান কি কখনো একের থেকে বড় হতে পারে না, সর্বোচ্চ মান 1। ফলে সাইন θc সময় কী হওয়া উচিত? লঘু বাই ঘন। যদি কখনো তোমাদের ভুল এরকম এসে যায় তখন বুঝবে, এরকম যদি প্রমাণ হয়ে যায় যে অঙ্ক করতে গিয়ে প্রমাণ করে ফেললে সাইন θc সমান ঘন বাই লঘু, অর্থাৎ ঘন বাই লঘু হয়ে আসলে এই সমীকরণটা নিশ্চিত করে আমরা ভুল বলতে পারবো। কেন ভুল বলতে পারবো বলো তো? কারণ সাইন θcর মান আমরা জানি একের থেকে কখনো বড় হতে পারে না, আর ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক আর লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক অর্থাৎ সমীকরণের ডান দিকটা যদি ভাগ করি, এই দিকটা দেখবে ভাগফলটা সবসময় একের থেকে বড় আসবে, যেহেতু ওপরে ঘন মাধ্যম আছে। ফলে এদিকে একের থেকে বড় হলো, আর এই সাইন থিটার মান আমরা জানি তো, ম্যাথামেটিক্যালি জানি যে সাইন থিটার মান কখনো একের থেকে বড় হতে পারে না। ফলে এই সম্পর্কটা কখনোই ঠিক হবে না। মনে রাখার সুবিধার্থে এটাই মনে রাখবে যে যেহেতু সাইন থিটার মান একের থেকে ছোট, তাই কি হবে? তাই ডান দিকে সবসময় ওপরে লঘু মাধ্যম থাকবে, নিচে ঘন মাধ্যম থাকবে।
যেহেতু সাইন থিটার মান 1 থেকে ছোট। আশা করি বুঝতে পারলাম যে সাইন থিটা অর্থাৎ মাধ্যমদ্বয়ের সংকট কোণ এবং মাধ্যমদ্বয়ের প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক। এখন দেখো, যদি লঘু মাধ্যমটা বায়ু মাধ্যম হয় অর্থাৎ আলোক রশ্মি কোনো একটি ঘন মাধ্যম থেকে বায়ু মাধ্যমে প্রতিষ্ঠিত হলো, যেমন কাঁচ থেকে বায়ুতে যাচ্ছে, জল থেকে বায়ুতে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা সম্পর্কটা কেমন লিখতে পারি? অর্থাৎ লঘু মাধ্যম বায়ু হলে, লঘু মাধ্যম বায়ু হলে বা শূন্য মাধ্যম হলে প্রতিসরাঙ্ক μ1 এর মান সেক্ষেত্রে কত হবে? 1। যেহেতু বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক 1, তাই μ1 এর মান 1। আর μ2কে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র মিউ লিখতে পারি। কেউ বললো না আমি লিখবো না, লিখতে নাও পারো, অসুবিধা কী হবে? সেক্ষেত্রে সাইন থিটা সি সমান কত আসবে? 1/μ2। কেন? μ1 এর মান তো 1 হয়ে গেছে, যেহেতু আলোক রশ্মিটার লঘু মাধ্যমটাকে আমরা বায়ু মাধ্যম ধরেছি, আলোক রশ্মি বায়ু মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে। 1/μ2, অথবা μ2 না লিখে কেবলমাত্র মিউ লেখাটা আরও ভালো দেখতে লাগলো না? কারণ দুটো মাধ্যম থাকলে μ1 μ2 লিখতাম, এখানে একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক জানলেই হয়ে যাচ্ছে মিউ। তাই অনেক ক্ষেত্রে সাইন থিটা সি সমানও দেখবে এইভাবে মনে রাখলে হবে 1/μটা কি? ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক। অবশ্যই এখানে জেনে রাখতে হবে যে প্রতিসরণ মাধ্যমটা কি, কোন মাধ্যমে আলোক রশ্মি প্রতিষ্ঠিত হচ্ছে? বায়ু মাধ্যমে। তবে এই সম্পর্কটা, তা না হলে কিন্তু আমাদের কোন সম্পর্কটা আসবে? ওই যে আগে সম্পর্কটা শিখলাম, সাইন থিটা সি সমান লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক। এখানে দেখো, আমি একটু আগে উদাহরণে লিখেছিলাম না যে জলের সংকট কোণ, অর্থাৎ জল থেকে বায়ুতে আলোক রশ্মি গেলে সংকট কোণ 49 ডিগ্রি হয়। এই ঘন মাধ্যমটা যদি জল হয় আর লঘু মাধ্যমটা যদি বায়ু হয়, অর্থাৎ জল থেকে বায়ুতে যদি যায়, সংকট কোণ কত ডিগ্রি লিখেছিলাম? 49 ডিগ্রি। সেটা একটু প্রমাণ করি। দেখো, সাইন থিটা সি, সেক্ষেত্রে এই সম্পর্কটা লিখতে পারি, সাইন থিটা সি সমান 1/, ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক। এখানে ঘন মাধ্যম কোনটা? জল। আর বায়ু যেহেতু লঘু মাধ্যম, তাই 1/, এটা লিখছি। প্রতিসরাঙ্ক, জলের প্রতিসরাঙ্ক কত? 4/3। ফলে সাইন থিটা সি সমান কত আসবে? 3/4। ফলে থিটা সি সমান কত আসবে? সাইন ইনভার্স 3/4। সাইন ইনভার্স 3/4। এটা গণনা করলে দেখবে সাইন ইনভার্স 3/4 মান নিয়ারলি ইকুয়াল টু 49 ডিগ্রি। অর্থাৎ জল থেকে বায়ুতে প্রতিসরণের ক্ষেত্রে যদি সংকট কোণ, আপতন কোণ কত হয়? 49 ডিগ্রি হয়, প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হবে। আর যদি আপতন কোণ গ্রেটার দেন 49 ডিগ্রি হয়, অর্থাৎ দেখলাম আপতন কোণের মানটা 52 ডিগ্রি হয়েছে, কোথা থেকে কোথায় যখন যাচ্ছে আলোক রশ্মি জল থেকে বায়ুতে প্রতিসরণ করছে, তখন কি হবে? 52 ডিগ্রি করে পড়লে দেখো, এইটা যদি 49 ডিগ্রি হয় তখন বিভেদ তল ঘেঁষে যাবে, যেহেতু প্রতিসরণ কোণটা কত? 90 ডিগ্রি। যেহেতু সংকট কোণটা 49 ডিগ্রি, তাই এই ঘটনা ঘটল। এবার যদি আপতন কোণটা ওর থেকে একটু বেশি হয়, অর্থাৎ আপতন কোণ ধরো 55 ডিগ্রি হলো, সেক্ষেত্রে কি হবে বলতে পারবে? আমরা কিন্তু শিখেছি আপতন কোণের মান সংকট কোণের থেকে বেশি হলে কি হয়? দুটো মাধ্যমের বিভেদ তল থেকে আবার ঘন মাধ্যমে ফিরে আসে, অর্থাৎ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। আপতন কোণের মান সংকট কোণের থেকে বেশি হলে এই ঘটনাটা ঘটবে। এই হলো মাধ্যমের প্রতিসরাঙ্কের সঙ্গে, কোন একটি মাধ্যমের প্রতিসরাঙ্কের সঙ্গে বা কোনো দুটি মাধ্যমের প্রতিসরাঙ্কের সঙ্গে মাধ্যম দ্বয়ের সংকট কোণের সম্পর্ক। অর্থাৎ সংকট কোণের মান কিন্তু আমরা শুধুমাত্র জলের সংকট কোণ বলতে পারবো না, বলবো জল থেকে বায়ুতে প্রতিসরণের ক্ষেত্রে সংকট কোণ 49 ডিগ্রি, বা জল থেকে যখন অন্য কোনো মাধ্যমে যাবে বা জল থেকে আরেকটু লঘু মাধ্যমে, বায়ু মাধ্যম না হয়ে জলের থেকে লঘু মাধ্যম কিছু হলে, তখন কিন্তু সংকট কোণের মান আর 49 ডিগ্রি থাকবে না। এরপরেই আমরা জানব যে সংকট কোণের সঙ্গে মাধ্যমের প্রতিসরাঙ্কের সম্পর্ক শিখলাম, সংকট কোণ এবং বর্ণের তরঙ্গ দৈর্ঘ্যের কী সম্পর্ক আছে। অর্থাৎ এখানে যদি হলুদ বর্ণের আলোক রশ্মি না পাঠে, আমি বলেছিলাম কোনো বর্ণ উল্লেখ না করলে কি জানবো? যে ওটা হলুদ বর্ণের আলোক রশ্মি
প্রতিষ্ঠিত হচ্ছে। এবার ধরো এখানে হলুদ বর্ণের আলোকরশ্মি না গিয়ে অর্থাৎ জল থেকে বায়ুতে হলুদ বর্ণের আলোকরশ্মির প্রতিসরণ না ঘটে একটা লাল বর্ণের আলোকরশ্মি পাঠালাম। কত ডিগ্রি কোণে পাঠালাম? 49 ডিগ্রি কোণেই আপতিত হলো। হলে কি প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হবে বা প্রতিষ্ঠিত রশ্মি বিভেদ তল ঘেঁষে যাবে? লাল বর্ণের আলোকরশ্মির ক্ষেত্রে, বেগুনি বর্ণের আলোকরশ্মির ক্ষেত্রে অর্থাৎ যে কোনো বর্ণের আলোকরশ্মি 49 ডিগ্রি কোণে পড়লে প্রতিসরণ কোণ কি 90 ডিগ্রি হবে? হবে না। কারণ আমরা এটাও জানি যে কোনো একটি মাধ্যমের প্রতিসরাঙ্ক বর্ণের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়ে যায়। এই যে আমরা জলের প্রতিসরাঙ্ক কত লিখেছিলাম? 4/3। এটা কোন বর্ণের আলোর জন্য? যখন কোনো বর্ণ উল্লেখ করা হয় না তখন জানবে সেটা হলুদ বর্ণের আলোকরশ্মির জন্য। এবার যেই এখানে লাল বর্ণের আলোকরশ্মি পাঠাবো জলের প্রতিসরাঙ্ক কিন্তু আর 4/3 হবে না, পরিবর্তিত হয়ে যাবে। 4/3 থেকে পরিবর্তন করলে কী হবে? সংকট কোণও পাল্টে যাবে। অর্থাৎ মাধ্যম একই থাকলো কিন্তু বর্ণ আপাতিত আলোকরশ্মির বর্ণ পরিবর্তিত হলে সংকট কোণ পরিবর্তিত হয়। আমরা বলতে পারি যে সংকট কোণের মান, কোনো দুটি মাধ্যমের সংকট কোণের মান দুটো বিষয়ের উপর নির্ভর করে। কি কি? 1 নম্বরে মাধ্যম দুটির ওপর, আর 2 নম্বরে আপাতিত আলোর বর্ণের ওপর নির্ভর করে। আমরা এবারে জানবো যে আলোর তরঙ্গ দৈর্ঘ্যর সঙ্গে সংকট কোণের কেমন সম্পর্ক আছে। আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে সংকট কোণের সম্পর্ক। তাহলে মনে হয় এখানে একটু শেষেই লিখছি। সংকট কোণ সংকট কোণের সঙ্গে আপাতিত আলোর বর্ণের সম্পর্ক। বর্ণের সম্পর্ক কেমন? দেখো সম্পর্কটা আমরা একটু আগেই যেটা শিখেছিলাম, সাইন থিটা সি সমান কত? 1/μ। এক্ষেত্রে মিউটা কি? মিউটা হলো ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক, আর লঘু মাধ্যমটা আমরা কি ধরে নিচ্ছি? বায়ু মাধ্যম। যদি না ধরি সেক্ষেত্রে μ2 আর μ1 এর অনুপাতে লিখতে হবে। অর্থাৎ যদি আমরা আপাতন মাধ্যমটা, লঘু মাধ্যমটা বায়ু না ধরি তখন সাইন থিটা সি সমান কী হবে? μ1/μ2 এটা লিখতাম। যাই হোক, আমি সরল রূপটা করে নিলাম যে সাইন থিটা সি সমান 1/μ, অর্থাৎ লঘু মাধ্যমটা বায়ু আর মিউটা কি? ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক। আবার আমরা জানি, আমরা শিখেছিলাম কসির সূত্র থেকে, আমরা জানি মিউ কোন একটি মাধ্যমের প্রতিসরাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যের বর্গের ব্যস্তানুপাতে হয়। এটা কার সূত্র থেকে জানি? কসির সূত্র। মানে কোন একটি মাধ্যমের প্রতিসরাঙ্ক বর্ণের তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতে হয়। ফলে আমরা বলতে পারি, দেখো সাইন থিটা সি অর্থাৎ কোনো একটি মাধ্যমের সংকট কোণের মান সমানুপাতি কী হচ্ছে? 1/μ ছিল, আর মিউ আবার 1/λ² এর সঙ্গে সমানুপাতি। ফলে কী হবে? সাইন থিটা সি সমানুপাতি λ², অর্থাৎ সংকট কোণের মান তরঙ্গ দৈর্ঘ্যের বর্গের সমানুপাতি। ফলে বলতে পারি তরঙ্গ দৈর্ঘ্য যত বাড়বে সংকট কোণ তত বাড়বে। আলোর বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পেলে বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পেলে মাধ্যমদ্বয়ের সংকট কোণ বৃদ্ধি পায়। মাধ্যমদ্বয়ের সংকট কোণের মান লিখি, সংকট কোণের মান বৃদ্ধি পায় নির্দিষ্ট মাধ্যমে। অর্থাৎ এখানে যেটা বলছিলাম, হলুদ বর্ণের জন্য 49 ডিগ্রি যদি হয়, লাল বর্ণের জন্য কী হবে? সংকট কোণের মান আরেকটু বেশি হবে, যেহেতু লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য হলুদ বর্ণের থেকে বেশি। আবার দেখো বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য কী হয়? হলুদ বর্ণের থেকে কম। যেহেতু হলুদ বর্ণের জন্য সংকট কোণটা 49 ডিগ্রি হচ্ছে, বেগুনি বর্ণের জন্য কী হবে? হলুদের থেকে কম হবে, অর্থাৎ 49 ডিগ্রির থেকে কম হবে। যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য হলুদের থেকে কম, সংকট কোণও কমে যাবে হলুদ বর্ণের তুলনায়। এই গেল সংকট কোণের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক। হ্যাঁ, যেটা বলছিলাম, আমরা লিখতে পারি যে সংকট কোণ কী কী বিষয়ের উপর নির্ভর করে? নির্ভরশীলতা।
দুটি বিষয়ের উপর। সংকট কোণের নির্ভরশীলতা, সংকট কোণের নির্ভরশীলতা। এই জায়গা থেকে কিন্তু পরীক্ষায় উচ্চ মাধ্যমিকে প্রশ্ন পড়ে, একটা না একটা প্রশ্ন প্রতিবারেই পড়বে এই সংকট কোণের জায়গা থেকে। আর অঙ্ক তো তোমরা এরপরে প্রিজম যেটা শিখবো আমরা, দেখবে প্রিজমে অঙ্ক করতে গেলেই এই সংকট কোণের সম্পর্ক কাজে লাগবে। সংকট কোণটা ওই কারণে একটু ভালো করে বুঝে নেব। সংকট কোণের নির্ভরশীলতা 1 নম্বরে কী হয়, মাধ্যমদ্বয়ের প্রকৃতি, মাধ্যমদ্বয়ের প্রকৃতি, অর্থাৎ আলোকরশ্মি কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে, অর্থাৎ কোন ঘন মাধ্যম থেকে কোন লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে সেটার ওপর। আর 2 আরেকটা কী বিষয়ের ওপর, আপাতিত আলোর বর্ণের ওপর, আপাতিত আলোর বর্ণের ওপর নির্ভর করে। এই দুটো বিষয়ের ওপর অভ্যন্তরীণ এই সংকট কোণ নির্ভরশীল হলো। এবার আমরা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কি গাণিতিক ব্যাপারগুলো বুঝলাম। এবার আমরা বাস্তব জীবনে যাব, অর্থাৎ আমরা আশেপাশে কোথায় দেখতে পাই তার ব্যাখ্যাটা বলবো। একটু আগে আমরা বলছিলাম না যে কচু পাতার মধ্যে যদি জল রাখি কী হয়, জলের বিন্দুগুলো চকচক করে। বা দেখবে পুকুরের মধ্যে, পুকুরের জলের মধ্যে যখন বুদবুদগুলো ওপরের দিকে ওঠে কী হয়, বুদবুদগুলো চকচক করে বলে মনে হয়। এর কারণগুলো একটু ব্যাখ্যা করতে হবে। আমি একটা ব্যাখ্যা বলি, তোমরা অন্য ব্যাখ্যাগুলো একটু পড়ো নিজেরা। কি ব্যাখ্যা? সেটা হচ্ছে যে আমরা কোনো ধাতব বলের গায়ে, এই যে বলছিলাম লোহার বল, লোহার বলের গায়ে কি করলাম, ভূষাকালি মাখিয়ে দিলাম। বা ওই যে বলছিলাম কড়াইকে জলে ডোবালাম, অবশ্যই সেই কড়াইয়ের পিছনে কালি আছে, এরকম জলে ডোবালে কী হয়, চকচক করে বলে মনে হয়। কেন হয়? এরকম একটা পাত্র আছে, সেই পাত্রের মধ্যে জল পূর্ণ। এবার আমি একটা ভূষাকালি মাখানো বলকে এর মধ্যে রেখে দিয়েছি। আর একটা জিনিস অবশ্যই মনে রাখবে, আমরা কোনো বস্তুকে কিভাবে দেখি? আমাদের চোখ থেকে আলো গিয়ে বস্তুর ওপর পড়ে না, বস্তু থেকে আলো এসে আমার চোখে পৌঁছায়, তবেই আমরা দেখতে পাই। এবার দেখো, ভূষাকালি মাখানো বলকে যে জলে নিমজ্জিত করব, এই কালি, এটা যদি কালির কথা বলি, এই যে লাইনগুলো কালি যদি ভাবো, কালি আর জলের মধ্যে তো নিমজ্জিত করেছি, ঠিক মাঝখানে একটা বায়ুর আস্তরণ থাকে, এরকম আস্তরণ গঠিত হয়ে যায়। ভূষাকালির ওপরে একটা খুব পাতলা বায়ুর আস্তরণ থাকে, তার ওপরে জল থাকে। এবার এখানটা ধরো কোনো উৎস আছে, সূর্যের কথা ভাবো, সূর্য থেকে আলোকরশ্মি আসছে, এসে কি হচ্ছে, জল ভেদ করছে। তো প্রথমে জল, সূর্য থেকে আলোকরশ্মি এসে জল ভেদ করে কোথায় প্রবেশ করছে, বায়ুতে প্রবেশ করলে কী হবে, যেহেতু এখানটা একটা পাতলা বায়ুর আস্তরণ আছে, বায়ুতে প্রবেশ করার অর্থ কি, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসছে। দেখা যায় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে প্রতিফলিত হয়ে আবার দর্শকের চোখে পৌঁছায়, অর্থাৎ আমাদের চোখে পৌঁছায়। আর পূর্ণ প্রতিফলন হলে কী হয়, সমস্ত আলোকরশ্মি আমাদের চোখে পৌঁছায় বলে আমরা এই প্রতিফলক তলটাকে বা দুই মাধ্যমের বিভেদ তলটাকে চকচকে দেখি। কারণ পূর্ণ প্রতিফলনে যতটা আলোকরশ্মি এসে পড়ে পুরোটাই প্রতিফলিত হয়ে যায়, তাই আমরা প্রতিফলক তল বা এই বলটাকে চকচকে দেখি। বুঝতে পারলে? জল থেকে আলোকরশ্মি এসে পুরো সরাসরি ভূষাকালির ওপর পড়তে পারছে না, মাঝখানে যে বায়ুর আস্তরণ আছে সেই বায়ুর আস্তরণ ভেদ করতে হচ্ছে। আর সেই বায়ুর আস্তরণ ভেদ করার সময় দুটো মাধ্যমের বিভেদ তলে কী ঘটে যাচ্ছে, দুটি মাধ্যমের বিভেদ তলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটছে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে আলোকরশ্মি দর্শকের চোখে পৌঁছাচ্ছে। তাই প্রতিফলক তল বা বিভেদ তলটাকে আমরা প্রতিফলক তল বলবো না, বিভেদ তলটাকে চকচকে দেখি। ঠিক একই কারণে কচুর পাতার মধ্যে যখন জল পড়ে, ওখানটা একটা বায়ুর আস্তরণ তৈরি হয়, ঠিক জলের ওপরে আর কচু পাতার মাঝখানে। ধরো এই কচু পাতার এবার জলের ফোঁটাটা আছে, তো এটা যদি কচু পাতা হয়, এখানে জলের আস্তরণ, এই জায়গাটায় একটা বায়ুর আস্তরণ তৈরি হয়। আর এই যে বায়ুর আস্তরণে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে, এই কারণে আমরা এগুলো দেখি। এগুলো আমাদের আশেপাশের ঘটনা। এবার একটু আমরা মরীচিকা বোঝার চেষ্টা করি। কি দেখা যায়, মরুভূমি দেশে, মরুভূমির মধ্যে যদি দাঁড়িয়ে থাকি আমরা, দূরে কোথাও, মরুভূমির মধ্যে দূরে কোথাও লক্ষ্য করলে দেখতে পাবে যে দূরে কোথাও জলাশয় আছে।
আবার সেই তার কাছাকাছি গিয়ে দেখবে জলাশয়টা আদৌ নেই। যেমন আমি বলছিলাম, আমরা গ্রীষ্মকালে রাস্তা সরাসরি যদি দূরের দিকে তাকাই কি দেখতে পাই? সরাসরি তাকালে রাস্তাটাকে চকচকে দেখি। ঠিক একই কারণে মরুভূমিতে এরকমভাবে জলাশয় আছে বলে মনে হয়। সেটার ব্যাখ্যা আমরা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন থেকে দেবো বলেছিলাম। দেখি কি ঘটনাটা ঘটে। দেখো, আমরা জানি সূর্য থেকে আলোকরশ্মি আসলে প্রথমে উত্তপ্ত হয় কোনটি? প্রথমে উত্তপ্ত হয় কিন্তু ভূপৃষ্ঠ। এটাকে আমি ভূপৃষ্ঠ ধরলাম। তারপরে কী হবে? ভূপৃষ্ঠের ঠিক ওপরের স্তরের বায়ু উত্তপ্ত হবে। ফলে আমরা ভূপৃষ্ঠ থেকে যত ওপরের দিকে উঠব দেখব উষ্ণতা তত কমে যাচ্ছে। সবচেয়ে বেশি উত্তপ্ত কোনটি? কোন স্তর? সবচেয়ে নিচের স্তরে উষ্ণতা বেশি। এবার যত ওপরের দিকে উঠবো উষ্ণতা তত কম। অর্থাৎ আমরা ভূপৃষ্ঠ থেকে যত নিচে থেকে ওপরের দিকে উঠবো উষ্ণতা তত কমতে থাকবে, বায়ুমণ্ডলের উষ্ণতা। আর বায়ুমণ্ডলের উষ্ণতা কমলে বায়ুর প্রতিসরাঙ্ক কী হবে? বেড়ে যাবে। অর্থাৎ এদিকে গেলে যত ওপরের দিকে উঠবো প্রতিসরাঙ্ক বাড়ে, প্রতিসরাঙ্ক বেড়ে যাচ্ছে। হলো? এর উপর ভিত্তি করে আমরা বায়ুমণ্ডলকে অনেকগুলো স্তরে স্তরে ভাগ করতে পারি। এটা ভূপৃষ্ঠ যদি হয়, এই একটা স্তর, এই একটা স্তর, এইভাবে বায়ুমণ্ডলকে অনেকগুলো স্তরে স্তরে ভাগ করতে পারি। এবার দেখো, যত ওপরের দিকে উঠবো সেই স্তর তত ঘন হবে, তাই না? যেহেতু প্রতিসরাঙ্ক বাড়ে ওপরের দিকে উঠলে। অর্থাৎ যে কোনো দুটো স্তর না, এই দুটো স্তরের কথা যদি ভাবো, এই একটা স্তর আর এই একটা স্তর, এর মধ্যে কোন স্তরটি ঘন? ওপরের স্তরটি। এই স্তরটি ঘন, এই স্তরটি লোক। আবার এর ওপরের যদি দুটো স্তর নাও, সেইভাবে যেটা উপরে থাকবে তার প্রতিসরাঙ্ক বেশি বা সেটা ঘন মাধ্যম। এবার ধরো শীত মরুভূমিতে এরকম একটা কোনো একটা স্থানে এরকম একটা গাছ আছে বা কিছু আছে। এবার দর্শক এখানে দাঁড়িয়ে আছে, একজন দর্শক এখানে দাঁড়িয়ে আছে, এই দর্শক দাঁড়িয়ে আছে। দর্শকের কি মনে হবে? দর্শকের মনে হবে এই গাছটাকে দেখবে, সঙ্গে সঙ্গে কি দেখবে যেন এর ঠিক সোজাসুজি একটা এর প্রতিবিম্ব দেখবে, আর প্রতিবিম্বটা কাঁপছে বলে মনে হবে। এই দর্শকের কাছে ওই গাছটাকে তো সরাসরি তাইকে দেখছে, সরাসরি গাছটাকে দেখছে, তার সঙ্গে সঙ্গে প্রতিবিম্ব দেখছে আর প্রতিবিম্বটা কাঁপছে। ফলে এই দর্শক মনে করবে যেন ওখানে একটা পুকুর আছে, পুকুরের ধারে গাছটা আছে, গাছের ছবি জলে পড়েছে, আমরা যেমন দেখি। ফলে মরুভূমিতে জলের খুব অসুবিধা। পানীয় জল খেতে ভাববো কোনটা জলাশয় আছে, জলাশয়ের কাছে যাবে, এখানটা গিয়ে কী দেখবে? কোনো জলাশয় নেই। কিন্তু এই ঘটনাটা হলো কীভাবে? এর প্রতিবিম্বটা এখানে উল্টো কীভাবে গঠিত হলো আর সেটা কাঁপছে বা কী করে? দেখো, আমি বলেছিলাম আমরা কোনো বস্তুকে কিভাবে দেখি? বস্তু থেকে আলোকরশ্মি আমার চোখে এসে পৌঁছায়, তবেই আমরা বস্তুটাকে দেখি। ফলে এখান থেকে আলোকরশ্মি এসে আমাদের চোখে পৌঁছাবে, আমাদের চোখে বা এই দর্শকের চোখে পৌঁছাবে। এখানটা যদি একটা দর্শকের চোখ এঁকে দিই, এই জায়গাটায় পৌঁছাবে। এবার দেখো, আলোকরশ্মিটা যেই গাছ থেকে আসবে বিভিন্ন প্রতিসরাঙ্কযুক্ত মাধ্যম ভেদ করতে হচ্ছে, বা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে বারবার আসতে হচ্ছে। দেখো, এই দুটো মাধ্যমের মধ্যে বললাম ওপরের মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি, ওটা ঘন মাধ্যম। ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেই আসবে কী হবে? লঘু মাধ্যমে আসার সময় ও অবিলম্ব থেকে দূরে সরে যাবে, আবার এই দুটো মাধ্যমে বিভেদ তলে আপাতিত হলো। এখানে কী হবে? আবার কি হচ্ছে? ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম, এই দুটো মাধ্যমের মধ্যে, ফলে এখানে অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এইভাবে যেতে যেতে একটা সময় দেখবে দুটো মাধ্যমে বিভেদ তলে এমন একটা কোণে আপাতিত হলো যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে। কারণ বারবার হেলে যাওয়া মানে কি? আপতন কোণের মান দেখো ধীরে ধীরে আপতন কোণের মান বাড়ছে। একটা সময় কী হবে? আপতন কোণের মান সংকট কোণের থেকে বেশি হয়ে যাবে। ফলে আলোকরশ্মি দুটো মাধ্যমের বিভেদ তল থেকে যেই সংকট কোণের থেকে বেশি হবে কী হবে? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে। অর্থাৎ আলোকরশ্মি এবার ওপরের দিকে ফিরতে শুরু করবে, কারণ ফের ঘন মাধ্যমে ফিরে যাবে। এই যে ঘন মাধ্যম থেকে ঘন মাধ্যমে ফিরে গেল, এই জায়গা থেকে আমি ধরলাম এই জায়গাটা যে আপতন কোণ হলো সেটা সংকট কোণের থেকে বেশি। ফলে কি হচ্ছে? ফলে এই জায়গা থেকে পূর্ণ প্রতিফলন হয়ে আবার ফিরে যাবে। এবার দেখো, ফিরে যাওয়ার সময় কোথা থেকে কোথায় যাচ্ছে? লঘু থেকে ঘন। ফলে অবিলম্বের দিকে সরে যাবে, যেতে যেতে এইভাবে উপরের দিকে উঠে যাবে, গিয়ে দর্শকের চোখে পৌঁছাবে। এবার দর্শক কী করবে? দর্শক কিন্তু এই বাঁকা পথ অনুসরণ করতে পারবে না। আমাদের চোখ তো বাঁকা পথ অনুসরণ করতে পারে না, সরাসরি এটাকে এই জায়গাটায় দেখবে। এই যে ডট ডট লাইন দিয়ে যেটা এঁকেছে এই জায়গাটায় দেখবে।
মনে হবে, দর্শকের মনে হবে যেন আলোক রশ্মিটা এই বিন্দু থেকে আসছে, অর্থাৎ এই জায়গাটা একটা প্রতিবিম্ব দেখবে। আমি একটা আলোক রশ্মি দিয়ে এঁকেছি, অসংখ্য আলোক রশ্মি দিয়ে দেখানো যায়। আর মাধ্যমের উষ্ণতা প্রতিনিয়ত পরিবর্তিত হওয়ার জন্য প্রতিসরাঙ্কটাও প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। ফলে দর্শকের মনে হবে এই প্রতিবিম্বটা কাঁপছে। কেন? আলোক রশ্মির গতিপথ প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। ফলে দর্শক কী মনে করবে, এই প্রতিবিম্বটা, এই যে গাছের যে প্রতিবিম্বটা গঠিত হয়েছে সেটা কাঁপছে। অর্থাৎ যেন দূরে কি দেখছে, সরাসরি আমরা যদি দেখি দূরে একটা গাছ দেখছে আর তার নিচে একটা প্রতিবিম্ব দেখছে, আর সেই প্রতিবিম্বটা কাঁপছে। ফলে আমরা মনে করতে পারি যেন ওখানে একটা জলাশয় আছে, জলাশয়ের পাশে গাছটা দাঁড়িয়ে আছে, গাছের প্রতিবিম্বটা জলাশয়ে গঠিত হয়েছে, তাই ওটা কাঁপছে। এবারে দর্শক যখন এখান থেকে হেঁটে এখানটা এসে গাছের কাছাকাছি পৌঁছাবে, কি দেখতে পাবে? দেখবে ওখানে কোনো জলাশয় নেই। এই যে এই ঘটনা, এই দৃষ্টিভ্রম অর্থাৎ আমাদের দেখার ভুল, এটাকেই বলা হচ্ছে মরীচিকা। মরীচিকা মানে যেটা আদৌ নেই, মরুভূমির মরীচিকা, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য ঘটে। এবার বলতে পারো যে মরুভূমিতে বেশিরভাগ সময় এটা দেখা যায় কেন? আসলে মরুভূমির উষ্ণতা অনেক বেশি, ফলে আমরা মরুভূমিতে বায়ুমণ্ডলকে এরকমভাবে অনেকগুলো স্তরে স্তরে বিভক্ত করে নিতে পারি, তাই আমরা মরুভূমিতেই বেশি মরীচিকা দেখতে পাই। কিন্তু এমনি আমাদের এই যে স্বাভাবিক যে জায়গা, এই যে আমাদের মরুভূমি ছাড়া এই সমতল ভূমিতে বা আমরা এখানটা মরীচিকা দেখতে পাই না খুব একটা, গ্রীষ্মকালে খুব ভালো দেখতে পাই। কারণ গ্রীষ্মকালে ওই একই কারণ, গ্রীষ্মকালে কী হয়, বায়ুর উষ্ণতা অনেক বেশি থাকে। ঠিক একই রকমভাবে শীত প্রধান দেশেও মরীচিকা দেখা যায়। গ্রীষ্মপ্রধান দেশে যেমন বা মরুভূমিতে যেমন মরীচিকা দেখা যাচ্ছে, সেখানটায় প্রচণ্ড ঠান্ডা, সেখানেও কিন্তু মরীচিকা দেখা যায়। সেখানটায় শুধু উল্টো ঘটনা ঘটে। সেখানটায় দেখা যাবে এখানে নিচের উষ্ণতা সবচেয়ে কম, ওপরের উষ্ণতা একটু বেশি। অর্থাৎ এর ঠিক উল্টো ঘটনা ঘটবে। এখানটায় ওপরের দিকে গেলে কী হচ্ছিল, প্রতিসরাঙ্ক বাড়ছিল, ওখানে প্রতিসরাঙ্ক কমবে। ওখানটায় মরীচিকাটা ঠিক এর উল্টো হবে, প্রতিবিম্বের অবশিষ্ট সমশিষ্ট উল্টে যাবে। আর এর প্রতিবিম্ব যেমনভাবে গঠিত হয়, ঠিক তার উল্টো প্রতিবিম্ব গঠিত হয়, উল্টো প্রতিবিম্ব দেবে। অর্থাৎ একটা জাহাজ যদি থাকে, সেই জাহাজটাকে উল্টোভাবে দেখবে। বুঝতে পেরেছ? এটাই হলো মরীচিকা, মরুভূমিতে মরীচিকা দেখা যায়। এইগুলো হলো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কয়েকটি উদাহরণ। আরও উদাহরণ আছে, যেমন জলের মধ্যে যদি আমরা জলের মধ্য থেকে বাইরের কোনো জিনিস দেখি, সেটা একটা বিশেষ কোণের মধ্যে দিয়ে দেখতে হবে। সেটা কত? 49 ডিগ্রি শীর্ষকোণ বিশিষ্ট শঙ্কুর ভূমিতল দিয়ে দেখি। এটা আমরা এই পার্টের পরবর্তী ক্লাসে, অর্থাৎ পার্ট 6 এর ক্লাসে এই অংশটা শিখব। আর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কেও জানব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের ক্লাসে দেখা হচ্ছে। ওকে, থ্যাংক ইউ।